এবং তারা লড়াই করছে, কিন্তু জানে যে লড়াইটা তারা জিতবে না। না, আমি তো প্রকাশকের কাছে যাইনি। তৃতীয় গল্পটা যখন লিখলাম, লিখে মনে করলো যে এটা যদি ছাপানো হয় তাহলে বুঝতে হবে যে আমার এটা হবে না, তখন শেয়ার করার লোক পাই না। ইন্দ্রজিৎ নদীকে জিজ্ঞেস করছে, কোথা হইতে আসিতেছ নদী? নদী উত্তর দেয়, তোমার শৈশব হইতে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্মদিন ছিল, 90 বছর পূর্ণ করলে। তাই আমরা আজকের এই অনুষ্ঠানটা 90 পেরিয়ে গেছি। সুধাংশু 1985 সাল থেকে শীর্ষেন্দুদার সঙ্গে আমার ঘনিষ্ঠতা সুধাংশুর মাধ্যমে, এবং অবশ্যই পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের একটা বিরাট ভূমিকা সেখানে রয়েছে। শীর্ষেন্দুদা দেখছি কিছুক্ষণ পর থেকে চি করছেন, বলছে যে তোমরা তো বেধড়ক পিটিয়ে যাচ্ছ, এখানে একটা পাকিস্তানিকে দায়িত্ব দিয়েছে বাঙালি উৎসবে, সব কিছুতে পেঁয়াজ দিয়েছে। কি করছে? অপু বললো, দাঁড়াও কাকু, দাঁড়ান কাকু, আমি একবার দেখে আসি। কি করবে দেখে একটা পিজা নিয়ে এলো, বিশাল একটা পিজা। শিশুদাকে দিয়েছে। শিশুদা পেঁয়াজ আছে। বড় প্রতিষ্ঠান থেকে একজন একটা বড় পুরস্কার পেল। পুরস্কার পেলে তো তার বন্ধু বান্ধব সবাই বললো এই খাওয়াতে হবে, এই খাওয়াতে হবে। তা সে ভদ্রলোকের শীর্ষেন্দুদাকে বললো, শীর্ষেন্দুদা ওরা তো টাকা পয়সা কিছু দিল না, আর সবাই বলছে খাওয়াতে হবে, খাওয়াতে হবে। এইবার শীর্ষেন্দু বললো, তুমি ওটা কিছু মনে করো না, আমি প্রথম যখন আনন্দ পুরস্কার পাই তখন সুনীল শক্তি এরাকে আর হই হই করে ধরে নেয় হোটেলের ঢোকায়। ও যে দেখছি ওরা সব পানীয় খাচ্ছে, মদ মাংস সবই খাচ্ছে, আর আমি মুড়ি বাদাম খেয়ে চলে এলাম। আমরা যেটা নামই বলতাম ইঁদুর পার্ক, প্রচুর ইঁদুর আছে ওখানে। ঢুকলেই এখনো দেখতে পাই ইঁদুরগুলো দৌড়াদৌড়ি করে। তো সেই পার্কে গিয়ে খানিক্ষণ বসা হতো, তারপর যেটার মতন 8টা সাড়ে 8টা বাজলে বাড়ি চলে যেতাম। আস্তে আস্তে শিশুটাকে ভয় পেতাম, বই পড়বো, বইয়ের কথা বলবো, কিন্তু বইয়ের কথা বলতে পারছি না আর কি। সেই বলতে আমার 3 বছর লেগেছিল। আন্দোলনের ঢুকেছি ধরুন 76-77 সাল থেকে আন্দোলন যেটা আরম্ভ করেছি, 83-84 সালের কাছাকাছি গিয়ে শিশুনে বলে আমি বই করতে চাই। তার লেখার সার্থকতা মানুষের কাছে কতটা পৌঁছেছে সেটা আপনারা বিচার করবেন। আমার কাছে মানুষ শীর্ষেন্দু মুখোপাধ্যায় অনেক বেশি কাছের, অনেক বেশি আপন, আর অনেক বেশি সম্মানের এবং ভালোবাসার। আমাদের বড় হয়ে ওঠা, আমাদের মনন, আমাদের লেখালেখির যেটুকু ক্ষমতা, তার সবকিছুই কিন্তু শীর্ষেন্দুদা অনুসারী। অভাববোধ, হেরে যাওয়ার দুঃখ এবং কখনো কখনো ঘুরে দাঁড়ানোর যে সাহস, সেই সবকিছুর কিন্তু একটা বড় মিশেল আমরা শীর্ষেন্দুদার লেখাতেই আজীবন পেয়ে এসেছি। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি যেসব মানুষকে দেখেছি তার বেশিরভাগই মানুষ হেরে যাওয়া মানুষ, ক্রুদ্ধ মানুষ, এবং তারা লড়াই করছে, কিন্তু জানে যে লড়াইটা তারা জিতবে না, পরাজয় হওয়ার সম্ভাবী। আমি তাদের জিতিয়ে দিতে পারি না সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, আমার গল্পে আমি জিতিয়ে দিই। খুব বড় জয় তাদের হয় না, সামান্য জয় হয়। হয়তো একটা নতুন জামা পেল, ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াচ্ছে, নতুন জামা পেল। সেই জন্য আমার মতোই যারা মানুষ, আমার প্রতিবিম্ব যারা, তাদের আমি নানানভাবে জেতানোর চেষ্টা করি। আপনার প্রথম লেখা যে প্রকাশ হলো, সে প্রথম কোন লেখাটি প্রকাশ হলো এবং সেটি কি উপায়ে হলো? মানে আপনি লেখা নিয়ে হাজির হলেন প্রকাশকের দপ্তরে? না, আমি তো প্রকাশকের কাছে যাইনি। তখন দেশ পত্রিকা ছিল আমাদের সবচেয়ে বড় জায়গা লেখা ছাপানোর। 10 জনের দৃষ্টি আকর্ষণ করার
সবচেয়ে বড় উপায় ছিল দেশ পত্রিকায় লেখা ছাপানো। গল্প লিখে জমা দিয়ে এলাম দেশ পত্রিকায়, মনে হলো যে গল্পটা পৃথিবীর শ্রেষ্ঠ গল্প। সেটা দুর্ভাগ্যবশত ফেরত এলো, তারপর সেটা পরিচয়ও ফেরত দিয়েছিল আমাকে। আচ্ছা, তার মানে সেটা কিছু হয়নি আর কি। দ্বিতীয় গল্পটা মনে হলো এটা অতটা না হলেও ঠিকই আছে, দিলাম, সেটাও ফেরত হলো। তৃতীয় গল্পটা যখন লিখলাম, লিখে মনে করলো যে এটা যদি ছাপানো হয় তাহলে বুঝতে হবে যে আমার এটা হবে না, আমার দ্বারা হবে না। তো ভাগ্যক্রমে সেইটি ছাপা হয়েছিল, সেটার নাম ছিল জল তরঙ্গ। এই যে অস্তিত্ববাদের একটা সংকট যেটা ভীষণভাবে ঘুণ পোকার মধ্যে এলো বাংলা উপন্যাসে, এই চেহারাটা প্রথম দেখতে পেলো আর কি। আমার যখন যৌবনকাল, তখন আমার দুবেলা ঠিক মতো খাবার জোটে না, বা পোশাক আশাকের তো কথাই নেই, বাবুগিরির তো কথাই নেই, প্রশ্নই নেই। অনেক সময় পকেটে পয়সা থাকে না বলে হেঁটে যাই, পকেটে পয়সা থাকে না বলে টিফিন খাই না, জল খাই, এসব একটা অবস্থা, কিন্তু আনন্দে আছি। যাও পাখি যখন লিখছেন তার গোড়ায় লিখছেন যে সোমেন জানে প্রেমের মূলেও আছে ভিটামিন। আমি শুধু একটা লাইন ভাই, ওই ঘুরতে 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 হঠাৎ মনে হলো যে এই লাইনটা এলো মাথায়, যে প্রেমের মূলেও আছে ভিটামিন। হেমন্তবাবু এসে আমার পাশেই বসলেন, তো আমার সঙ্গে যখন পরিচয় করিয়ে দেওয়া হলো, তখন খুব অবাক হয়ে বলছে, আপনি? হ্যাঁ। বলে, বসে আপনি ওইটা যাও পাখি লিখছেন? বলে হ্যাঁ। বলে আপনি বুঝোগোবলকে মেরে ফেলবেন না তো? না না, মারবো না, মারবো। তাই এটা একটা খুব মজার ব্যাপার ঘটেছিল। অবশ্যই একবারই আমার ওই দেখা, ওইটুই আমার বই যে পড়ছেন গল্পটা, এটা আমার জেনে এত ভালো লেগেছিল, কারণ উনি আমার ভীষণ প্রিয় গায়ক। আমি একটু ছোটদের লেখালেখি অংশটায় যাই। নীরেন্দ্রকে বলেছিল যে বাচ্চাদের জগৎটাকে চিনি না, আমি তো লিখতে পারবো না, কারণ আমি বড়দের জন্য লিখে এসেছি। আমার 73-74 সাল উনি আমাকে যখন ধরলেন এই মনোজদের অদ্ভুত বাড়ি লেখার জন্য। তারও একটা পরে আমি দেখেছি আপনি একটা ফরম্যাট শুরু করলেন যেখানে শুধু সংলাপ ধর্মী লেখা, হ্যাঁ, যেটা সংলাপ দিয়ে যেটা উপন্যাস হতে পারে, এই ভাবনাটা আপনার মাথায় এলো কিভাবে? স্বপ্নের ভিতরে মৃত্যু বলে একটা গল্প লিখেছিলাম আমি। সেই গল্পটা খুব পরিচিত গল্প নয়, অনেক হয়তো পড়েও নি, বা হয়তো অনেকে ভালোও লাগেনি, কিন্তু কথা হচ্ছে এই গল্পটার পিছনে আমার যে এফোর্ট ছিল প্রায় 2.25 বছরের, ওইভাবে গল্পটা লেখা হলো। এই জন্যই আমি যখন যা কিছু লিখি, ভাষা সম্পর্কে আমি খুব একটু সচেতন। ভাষাটাকে আমি নিজের মতো করে ব্যবহার করি, গ্রাম্য ভাষা ব্যবহার করি, আকারা ভাষা ব্যবহার করি, অপরিচিত ভাষা ব্যবহার করি, কিন্তু ব্যবহার করি। যেগুলো শাব্দিক একটা উপযোগ আছে, কানে গিয়ে লাগবে, পাঞ্জেন্ট, মানে সোজা গিয়ে আঘাত করবে, এরকম একটা শব্দ আমার দরকার। এই শব্দটাকে আমি বারবার খুঁজি। তার মধ্যে একটা লেখার উল্লেখ করতে চাই, বাঙালির আমেরিকা দর্শন। তো সে লেখাটি আমাদের খুব উল্লেখযোগ্য লেখা আছে, কারণ আপনি একটা অন্যরকম দৃষ্টি নিয়ে আমেরিকাকে দেখেছেন। এমনকি আমার মনে পড়ছে আপনার আমেরিকা বলে একটা ছোট গল্পও আছে। দুটো ঘটনা, একটা উইলিয়াম হোল্ডেন, সনি লিস্টন আছে। আচ্ছা, দেখা গেছে যে উইলিয়াম হোল্ডেন অনেক বয়স পর্যন্ত বেঁচে ছিলেন, তারপর যখন মারা যান একা বাড়িতে। তুই চিন্তা করে দেখো, উইলিয়াম হোল্ডেনের মতো ওই রকম বিশ্বত একজন অভিনেতা, যারা ওই ব্রিজ অফ দ্য রিভার কোয়াই, সেই লোকটা মরে পড়ে আছে 7 দিন, কেউ কোনো খবর জানে না। তারপর সেখান থেকে তার দেহ বেরোলো 7 দিন পরে, এইসব থেকে এসছিল তখন। সনি লিস্টনের একই ব্যাপার, লোকটা হার্ট অ্যাটাকে মরে গেল একা বাড়িতে, কেউ ছিল না বাড়িতে। আর একটা পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্য দেশ, সেখানে মানুষের যে এই একাকিত্ব, এইটাকে আমি হাইলাইট করেছিলাম। 21 শতকের মূল চ্যালেঞ্জটা কোথায়, একাকিত্ব নাকি খিদে? রবীন্দ্রনাথ বলেছেন, জানো কি একেলা কারে বলে, যবে ভরা মনে বসে আছি, দিতে চাই নিতে কেহ নাই। সোজা কথা, আমাদেরও কিন্তু একই অবস্থা, যে আমাদের মনে অনেক কিছু ওঠে, অনেক কিছু শেয়ার করার থাকে, তখন শেয়ার করার লোক পাই না।